নমস্কার দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসের এখনো কিন্তু মার কমেনি। আমরা অনেকেই ভাবছি হয়তো যে এই ভাইরাসটা চলে গেছে, তার জন্য আমরা যে বেসিক আমাদের করার জিনিসগুলো সেগুলো করছি না। মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা এবং অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। কিন্তু স্টুডিওতে যেহেতু আমরা একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা অনুষ্ঠান করি, তার জন্য মাস্ক খুলে প্রতিদিন অনুষ্ঠান করি। আপনার সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টসাধ্য কাজ বোধহয় রোগ মুক্ত রেখে একটি শিশুকে বড় করা। হ্যাঁ বন্ধুরা, শিশুরা যারা বলতে পারে না, যারা বোঝে না, তারা যখন কোনো অসুস্থতায় ভোগেন তখন আমরা বড়রা সত্যিই খুব কষ্ট পাই। কিন্তু আমরা চেষ্টা করলে অনেক শিশুদের ভালো রাখতে পারি এবং প্রত্যেকটা শিশুকে যত্নে বড় করতে পারি। শিশুদের নানান সমস্যা নিয়ে আমরা আজ কথা বলবো, তাদের নানান রোগ শোক নিয়ে কথা বলবো, কিসে থেকে দূরে রাখতে হবে, কি করতে হবে সেসব জানবো। এবং তার জন্যে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর রূপাঞ্জলি আচার্য। নমস্কার। ডক্টর রূপাঞ্জলি আচার্য, সিনিয়র রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, টিএমসিতে। ম্যাডাম, আপনাকে পেয়ে আজ প্রথমে যেটা জানবো যে এখন ধরুন শীতকাল চলছে, তার উপর এখন করোনার একটা মহামারী চলছে, যেটার ভয় অনেকের মধ্যে ভয়টা চলে গেছে যদিও, কিন্তু বেসিক্যালি ভ্যাকসিন এখনো বের হয়নি। তার জন্য আমাদের এখনো সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই মুহূর্তে যে সর্দি কাশি বাচ্চাদের লেগেই থাকে শীতকালে, সেটা থেকে মুক্তি পেতে কি করা উচিত বাচ্চাদের, মানে পেরেন্টসদের? আচ্ছা, নমস্কার সকলকে। শীতকালে বাচ্চাদের ভাইরাল, শুধু করোনা নয়, যে কোনো ভাইরাল রোগেরই একটা প্রকোপ হয়। শীতকালে বাতাসে যখন আর্দ্রতা কমে যায়, আমাদের যে শ্বাসনালীর ভিতরে যে আমাদের মিউকাস মেমব্রেন আছে তার মধ্যে ব্রেকেজ হয়। আর্দ্রতা কমে যাওয়াতে ড্রাইনেসটা হয়। তার কারণে অসংখ্য ভাইরাস, ওদের প্রকোপ বাড়ে। শিশুদের যেহেতু ইমিউনিটি কম, তো শিশুরা তাতে বেশি প্রভাবিত হয় বড়দের চাইতে। তো সেটা শুধুমাত্র করোনাই নাই, অন্যান্য ভাইরাসের সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এক্ষেত্রে যেমন আমাদের বছরে যদি 6 থেকে 8 বার আমাদের যে কতগুলি ভাইরাল ইনফেকশন হয়, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ইউআরটিআই, এগুলি নর্মাল। এগুলিতে হয়তো বাচ্চার জীবনের কোনো ঝুঁকি থাকে না। কিন্তু এগুলি থেকে আমরা বাচ্চাকে যদি মুক্তি দিতে চাই বা প্রতিরোধ করতে চাই, কিছু কিছু জিনিস যেমন আমরা হোম রেমিডিসগুলো দেখতে পারি। যেমন কি আমরা একটু তুলসী পাতা বাচ্চাকে দিলাম, আমরা সকালবেলায় 1 চামচ মধু একটু গরম জলের সাথে মিশিয়ে দিলাম। তারপর আমরা বাচ্চার যে ঘরে থাকবে সে ঘরটাকে একটু গরম রাখলাম, তার আর্দ্রতা বজায় রাখলাম। একটু বড় বাচ্চা হলে তাকে আমরা স্টিম ইনহেলেশন দিতে পারি। তো এই কতগুলি হোম রেমিডিসের মাধ্যমে আমরা কিন্তু সর্দি কাশির প্রকোপটা কমাতে পারি। আর হ্যাঁ, আমি আসছি ফিরে। দর্শক বন্ধুদের একবার জানিয়ে রাখি, আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট ডক্টর রূপাঞ্জলি আচার্য। আপনারা সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন। দেখিনি আজ আমাদের সঙ্গে প্রথমে কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, আর কি জানতে চাইছেন বলুন। আমি রানীবাজার মনসুর থেকে বলছি। আমার বয়স 9 বছরে, আমার ওজন 37 কেজি হয়েছে। তার জন্য আমি কি করব? 9 বছরে 37 কেজি ওজন তোমার? হ্যাঁ। ওকে, আর শরীরে অন্য কোনো সমস্যা নেই তো তোমার? না না। ওকে, হাইটটা কত তোমার বলতে পারো তুমি, মানে বড়রা কেউ আছে সঙ্গে? আচ্ছা ঠিক আছে, চলো সঙ্গে থাকো। বাড়িতে মা বাবারও কি এরকম ওজন বেশি হওয়ার? ওকে চলুন, একটা বাচ্চা ফোন করেছে, তার থেকে বেশি কিছু আর ইনফরমেশন পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, তবে এটা পাওয়া যেত। 9 বছরে 37 কেজি, এটা হাইট যতটুকু, এতটুকু তো বেশি হাইট হওয়ার কথা নয়, তো বেশি আছে, ওবেসিটিতে ভুগছেন। ও নিশ্চয়ই ওবেসিটিতে ভুগছেন এবং ওভারওয়েটও আছে। অ্যাকচুয়ালি কি 9 বছরে আমরা 27 কেজি থেকে 30 কেজির মধ্যে যদি হতো তাহলে আমরা ঠিক বলতাম। এই জায়গাতে দাঁড়িয়ে যদি দেখি তাহলে 7 কেজি ওজন কিন্তু ওর বেশি আছে। তো এখন আমাকে দেখতে হবে পুরোপুরিভাবে যে ওর জেনেটিক পোটেনশিয়ালটা কি। সবসময় যে বেশি আছে মানে
কিছু খারাপ আছে এরকম নয়, হতে পারে এটাই ওর জন্য নর্মাল। আচ্ছা, তো ওর মা বাবার বা পরিবারের আমার টেন্ডেন্সিটা দেখতে হবে, অন্যরা কেউ আছে অন্যেরা কি আছে কিনা এরকম, নাম্বার 1। নাম্বার 2 দেখতে হবে যে ওর কোনো শারীরিক সমস্যা আছে কিনা তাতে, কারণ এই ওবেসিটিটা সবসময় যে খাওয়ার খাদ্যের মাধ্যমে হবে এরকম নয়, কখনো আমাদের কতগুলি এন্ডোক্রাইন বা হরমোনাল প্রবলেমস থাকে ঠিক। যার কারণেও কিন্তু সেরকম ওবেসিটি বা ওভারওয়েট হয় বাচ্চারা। ওকে, ঠিক আছে, তো আমাদের একবার পর্যবেক্ষণ করতে হবে যে ওরকম কোনো সাইন সিমটমস তো নেই বাচ্চার মধ্যে। ওকে, ঠিক আছে ম্যাডাম, আমি একটু দেখবো এটা, মানে এটা কি করতে হবে এর এখন এটা আপনি বলবো, কিন্তু তার আগে আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম রিয়ারিশ, বালিঘাট থেকে বলছি। বাধারঘাট থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, বাচ্চা আমার কাছে প্রচন্ড শ্বাসকষ্ট। বয়সটা কত? শ্বাসকষ্ট, ওকে, কতদিন ধরে হচ্ছে আর বাচ্চাটার বয়স কতটুকু? 6 বছর। 6 বছর। হ্যাঁ, আর শ্বাসকষ্ট কতদিন ধরে হচ্ছে ওর? হ্যাঁ, শ্বাসকষ্ট 1 মাস ধরে প্রচন্ড বাড়ছে। আচ্ছা, মানে আগেও ছিল কি এটা, মানে শীতকাল ছাড়াও কি শ্বাসকষ্ট হয়? না, শীতকাল ছাড়া অন্য কাজ একটু ঠিক হয়, তো প্রচন্ড বেশি। ওকে ম্যাডাম, বাড়িতে আর কারোর কি অ্যাস্থমার প্রবলেম বা শ্বাসকষ্টের প্রবলেম আছে বা কোনো অ্যালার্জির প্রবলেম আছে? আচ্ছা, বাড়িতে কারণ নেই। ওর ওকে, চলুন, আপনি আছেন, উনি আছেন সঙ্গে টেলিফোনে। ছোট ভাই বোন বা অন্য যে সিবলিংস আছে ওদের মধ্যে কারোর এরকম সমস্যা ওর আছে? ভাই বোন আছে বাচ্চাটার? না 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 না। ওকে, একটি শিশুই, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, মানে হিস্ট্রিতে নেই তাহলে ধরা আচ্ছা। যাচ্ছে। ওনার কথা শুনে আমার যা মনে হলো হয়তো বা বাচ্চাটি অ্যাস্থমা রোগে ভুগছে, এবং অ্যাস্থমার যে প্রকোপটা, যেটা এক্সাজারবেশন আমরা বলি, ওটা শীতকালে কিন্তু বেশি হচ্ছে। যে কোনো ভাইরাল ডিজিজ হলেও সেটা অ্যাস্থমাটা এটাকে আরো প্রকাশ দিচ্ছে। করবে, হ্যাঁ প্রকাশ করবে। তো এক্ষেত্রে ওনাকে আমরা অ্যাস্থমার যেটা খুব ভালো আমাদের কাছে ওষুধ আছে এখন, যেটাকে আমরা ইনহেলারের মাধ্যমে দেই, ইনহেলার এবং কতগুলি নেবুলাইজার স্পেসার্স আমাদের কাছে আছে দেই, এবং এই ওষুধগুলি যদি ঠিকমতো ভাবে নেওয়া হয়, ঠিক সময় নেওয়া হয়, তার চমৎকার ফল পাওয়া যায়। আচ্ছা। তো আমি ওনাকে বলবো উনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিশ্চয়ই ডাক্তারের সাথে কথা বলুন, ঠিক। শিশুর বিশেষজ্ঞের কাছে নিশ্চয়ই ফল পাবেন। আমি ইনহেলার ব্যাপারটা ফিরে আসবো, কিন্তু ওবেসিটি যেটা বলছিল, যদি ধরে নিলাম আমি ওর ফ্যামিলিতে নেই, তাহলে কি করার? ও কি শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হ্যাঁ, আর যদি ওর ফ্যামিলিতে ওরকম কিছু নেই, ওর হরমোনাল কোনো প্রবলেম নেই? দেখতে কোনো রকম হরমোনাল কোনো প্রবলেম নেই এক্সামিনেশনে, তাহলে আমরা প্রথমত কিছু টেস্টের জন্য বলবো, তার সাথে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের বা লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলে আমাদের ডাক্তারি ভাষা, ওর জন্য দেখবো। লাইফস্টাইল মডিফিকেশনের জন্য কী করতে হবে, যেমন আমাকে লবণটা কম খেতে হবে। আচ্ছা। ঠিক আছে, এটা কিন্তু এই ওবেসিটিটা শুধুমাত্র মানে ওর পরবর্তী জীবনের জন্য এটা ক্ষতিকারক হতে পারে, অনেকগুলো রোগ কারণ ডেকে আনতে হ্যাঁ, পারে আগামী কার্ডিওভাস্কুলার হেলথ, হার্টের ডিজিজ, হাইপারটেনশন, ইনফ্যাক্ট অ্যাস্থমা, শ্বাসকষ্ট রোগ, এগুলো খুব বেশি বাড়িয়ে দেয়। তো আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এবং আমাদের খাওয়ারের মধ্যে যেমন আমরা প্রসেসড ফুডগুলো বাদ দেবো, সুগারি ফুড ওগুলিকে কমাতে হবে। আচ্ছা। যেগুলি রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন চিনি, ময়দা, তারপরে বাইরের যে জাঙ্ক ফুডস, তাতে প্রচুর ফাস্ট ফুড যেগুলি, তাতে প্রচুর পরিমাণে লবণ থাকছে, অয়েল থাকছে, যেগুলি বাচ্চাদের ওয়েট বেরোচ্ছে, মানে এর থেকে কোনো পুষ্টি কিন্তু পাচ্ছে না। ঠিক। ওগুলিকে জাঙ্কস এ কারণেই বলে, সেগুলি শুধু ক্যালোরি দিচ্ছে আর মোটাপা মানে দিচ্ছে, খিদে মেটাচ্ছে আর সেটা মোটাচ্ছে, ক্ষতি কিন্তু করছে। এর সাথে কোনো পুষ্টি পাচ্ছে না। Okay. ঠিক আছে, তো ওই সবগুলিকে আমাদের একটু কন্ট্রোলে আনতে Control হবে। আনতে হবে। এবং লাস্টে হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ, অবভিয়াসলি ইন দ্য Activity ফর্ম অফ করতে হবে। ড্যান্সিং, বাচ্চাদের সাঁতারে দিন, যেভাবেই হোক, মানে যেভাবেই করো শরীরচর্চা বাচ্চা, করতে হ্যাঁ হবে। বা ওকে, দর্শক বন্ধুরা, আসলে আমরা বাচ্চাদের নিয়ে কনসার্ন এর জন্যই থাকি, যেহেতু আজকের বাচ্চারা, মানে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমাদের। দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড ইভিনিং। গুড ইভিনিং, কে বলছিলেন? আমি জয়ন্তী ভট্টাচার্য বলছিলাম অলোচনা থেকে। হ্যাঁ জয়ন্তী দেবী, বলুন। কি আমার স্যারের নাম তোল দেবী। তো ওর কিছুদিন আগে জ্বর হয়েছিল, কফ এন্ড কোল্ড হয়েছিল, তো কাশিও হয়েছিল, মোটামুটি সেরে গেছে, বাট দুদিন ধরে আবার রিপিট হচ্ছে। আচ্ছা। তো ওই কফ সিরাপ মেডিসিন বারবার রিপিট করা কোনো হ্যাজার্ডিয়াস হবে কি? মানে কফ সিরাপ গুলো রিপিট করছেন বারবার?
আপনার কথাটা কেটে এলো, আপনি কি রিপিট করার কথা বলছিলেন বারবার, এই কফ এন্ড কোল্ডটা? আসলে প্যাম্পাস সিরাপ গুলো কি বারবার রিপিট করা কোনো হ্যাজার্ডিয়াস হবে বেবির জন্য? এখন কি বেবির জ্বর আছে সাথে? এখন কি বাচ্চাটা জ্বর আছে কি? নো ম্যাডাম, এখন জ্বর নেই, জ্বরটা সেরে গেছে, বাট কফ এন্ড কোল্ড ছিল, কাশি ছিল বেশ। মাঝখানে কি মাঝখানে খানিকটা সেরেও গেছিল, আচ্ছা। 2 ডেজে আবার রিপিট হচ্ছে। আচ্ছা, এর আগে এমনি কি অ্যালার্জিক ওর কোনো টেন্ডেন্সি আছে, বা আপনাদের ফ্যামিলিতে কারোর টেন্ডেন্সি আছে যে কোল্ড অ্যালার্জি হয়? কারণ 7 মাসের বাচ্চার কোল্ড অ্যালার্জি বলতে আমার নিজে মোটামুটি বছর খানিকটা কফ এন্ড কোল্ডে ভুগি। আচ্ছা ওকে, আচ্ছা আপনি নিজেই ভোগেন। ওকে, আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি এলাও করেন। হ্যাঁ বলুন বলুন। বেবিতে ড্রাই স্কিন নিয়ে আমি একটু কথা বলেছিলাম, আমি ওর স্কিন টাইপটাও এক্স্যাক্টলি বুঝে উঠতে পারছি না। তো এখানে অয়েল মেসেজ করি অলি মেসা, আচ্ছা আচ্ছা বাট আই ফিল স্কিনটা ড্রাই। তো কি করলে এক্স্যাক্টলি কি হবে? কোনো কিছু মারতেও তো ভয় লাগে, একেবারে ছোট বাচ্চা। রাইট রাইট, আচ্ছা একদম ঠিক, কনসার্ন থাকাটা একদম উচিত। আপনি থ্যাংক ইউ সো মাচ, আপনি সঙ্গে থাকুন ম্যাডাম। জয়ন্তী দেবী যেটা বলছিলেন, তো দুটো প্রশ্ন ওনার। দুটো প্রশ্ন। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে, আমি প্রথমেই যেটা বলেছিলাম 6 থেকে 8 বার বছরে যদি কারোর কফ এন্ড কল হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয় বাচ্চাদের, এটা নর্মাল, আন্ডার 3 ইয়ার্সে এটা নর্মাল। এখন ওনাকে কি সে নিজে থেকে সেলফ মেডিকেশন করতে হবে কিনা, এটার ব্যাপারে আমি একটু দ্বিধা আছি। এটার ভালো হবে যদি একজন ডক্টর দেখে, ঠিক আছে, কনসাল্ট করেন। দ্বিতীয়টা হচ্ছে, যদি ওনার জ্বর না থাকে, বাচ্চার যেহেতু জ্বর নেই, তাহলে একটা জিনিস আমরা একটু নিশ্চিন্ত হতে পারি কি হয়তো বা বাচ্চার একটা ইনফেকশন নেই কোনো, ঠিক আছে। তো ওটা যেহেতু ওনারও মারও একটা অ্যালার্জিক প্রবণতা আছে, সেটা এই বয়সে বাচ্চাদের কিন্তু হয়। আচ্ছা, এবং যাদের অ্যালার্জিক সেন্সিটিভিটিটা বেশি থাকে, ওদের রিপিটেডলি কোল্ড এন্ড কাফ হচ্ছে, ওকে, ঠিক আছে। তো এর সাথে উনি আরেকটা কথা বলেছেন, বাচ্চার ড্রাইনেস অফ স্কিন আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাটোপিক আমরা বলি, অ্যাটোপি বলি এটাকে। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট মানে শ্বাসের ব্যাপার এবং স্কিন এবং সামটাইমস ফুড অ্যালার্জি, এগুলি সব কিছু কিন্তু ইন্টারলিঙ্কড। এবং বাচ্চাদের মধ্যে আগে আমাদের কি হতো, অনেক ইনফেকশন থাকতো বাচ্চাদের, আমাদের কান্ট্রি আরো পুয়ার ছিল, অনেক ইনফেকশন হতো বাচ্চাদের। তো বাচ্চাদের অ্যালার্জিটা তখন কম দেখা যেত, কিন্তু এখন মানুষের যখন লাইফস্টাইল ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে, বাচ্চারা ইনফেকশনের থেকে এক্সপোজার কমে যাচ্ছে, ওদের দেখা যাচ্ছে যে কি অ্যালার্জিক প্রবণতাটা বাড়ছে। আচ্ছা, এগুলো ঠিক ধরা আছে, পড়ছে, এগুলি ধরা পড়ছে। তো একবার আমি বলবো যে ওনাকে এক্স্যাক্টলি কি বাচ্চাকে আমরা পরীক্ষা করলে বুঝতে পারি, ঠিক আছে। আর আদারওয়াইজ হোম রেমেডিস কিছু ঘরে রাখুন, যদি সত্যিকার মানে প্রয়োজন হচ্ছে, ইমার্জেন্সির জন্য প্রয়োজন হচ্ছে, ইউ ক্যান গিভ, বাট যতটা তাড়াতাড়ি সম্ভব একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নিন। আর উনি অয়েল ম্যাসাজের কথা বলছেন। হ্যাঁ, অয়েল ম্যাসাজের জন্য শীতকালে উনি অয়েল ম্যাসাজ করছেন। আরেকটা অনেক ময়শ্চারাইজার আছে, অ্যাকচুয়ালি স্কিনের আর্দ্রতা বজায় রাখাটা খুব দরকার, কারণ যখনই ড্রাই হবে, সেটা আমি আগেও বলেছিলাম, রেসপিরেটরির জন্য প্রবলেম, স্কিনের জন্যই প্রবলেম। ড্রাই হলে এটার মধ্যে ক্র্যাক হবে, ক্র্যাক হলে বাইরের যত অ্যালার্জেন আছে তার মধ্যে এসে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে কিন্তু এটা ফ্ল্যার আপ হবে ডিজিজটা, ঠিক আছে। তো এই কারণে আমার স্কিনটাকে আমাকে আর্দ্রতা বজায় রাখতে হবে। তো এরকম অনেক ভালো ময়শ্চারাইজার আছে। আদারওয়াইজ আপনি অ্যালোভেরা ইউজ করতে পারেন, ইমোলিয়েন্ট জাতীয়, যেটা বাচ্চাদের জন্য স্কিনের সমস্যা হলে দিতে পারে, কোনো অসুবিধা নেই ওতে। ওকে, চলুন এবার দেখি কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আমার বাড়ি তো বিষ্ণুগঞ্জ অমরেন্দ্রনগর দোহরাম সদর পাড়া। আচ্ছা, বিশ্বঙ্গঞ্জ থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন। স্যার আমার বয়স এমনি 50 বছর। আমার শ্বাসকষ্ট স্যার। ওকে, অমরেন্দ্র বাবু আপনাকে একটা কথা বলি, একটা কথা বলি আপনাকে। অমরেন্দ্র বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, কি খাইলে? আপনি সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা শিশুদের নিয়ে কথা বলছি, চাইল্ড স্পেশালিস্ট রয়েছেন আমাদের সঙ্গে। আপনার সমস্যা অবশ্যই আগামী বৃহস্পতিবার দিন আমরা কথা বলতে পারবো, কারণ সেই দিন একজন এমডি হয়তো আমাদের সঙ্গে থাকবেন, মেডিসিন বিশেষজ্ঞ। তো বিভিন্ন রকম সমস্যা আমাদের আজকাল যা বাড়ি ঘরে হচ্ছে, অনেকেই হসপিটাল যাচ্ছেন না সমস্যা নিয়ে, বা ডাক্তার দেখাতে যাচ্ছেন না করোনার ভয়ে।
তো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, আপনাদের বাড়িতে বসেই একটা কিছু সাজেশন দেওয়ার জন্য আগামী সপ্তাহে একজন এমডি থাকবেন, কিন্তু আজ আমরা শিশুদের নিয়ে কথা বলছি। বাড়িতে যে ছোট্ট বাচ্চাটি রয়েছে, শিশুটি রয়েছে, তার কোনো সমস্যা আছে কিনা সেটা জানার আমরা চেষ্টা করছি। দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। হ্যালো, ওকে, চলো না ম্যাডাম, আপনি ইনহেলারের কথা বলছিলেন। আসলে ইনহেলার নিয়ে অনেকেই চলুন, আছেন একজন আমাদের সঙ্গে, দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি যোগেন্দ্রনগর থেকে কেউ একজন বলছেন। বন্ধু, আপনি একটু সরে আসুন, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। টিভি সেটের ভলিউমটা কম করে চলে আসুন। বলুন এবার, বলুন এবার। হ্যাঁ, এই আমার না একটা টিউমারের মতো একটা ঘুষ আছে। কার এটা কি? ঘাড়ের মধ্যে টিউমারটা কার, আপনার না কোনো বাচ্চার? বাচ্চার বয়স কত বাচ্চাটা? 13+। কোথায় হয়েছে? কোথায় আছে যেটা ওটা? গোটার মতো যেটা বলছেন, ঘাড়ে? ঘাড়ের মধ্যে এর এর চারিদিকে কি কোনো লাল হয়েছে বা কোনো ব্যথা আছে বাচ্চার, বা জ্বর আছে? বাচ্চার বয়সটা কত? 13 বছর 13 বললেন বছর। উনি। কতদিন ধরে এটা আছে, কতদিন ধরে হয়েছে এটা? 10-12 দিন। 10 বাচ্চার কি এর মধ্যে কোনো সর্দি কাশি হয়েছিল? কাফ, সর্দি কাশি বা জ্বর হয়েছিল? না। তো ওই যে জিনিসটার চারপাশে কি কোনো লাল হয়ে আছে বা ব্যথা আছে বা পুঁজ আছে, এরকম কিছু হয়েছে? ব্যথা নেই। ওটা সংখ্যায় কি একটি আছে না আরো আছে চারপাশে? একটাই আছে। আপনি হাত দিয়ে এটা দেখতে পেরেছেন, বাচ্চার এমনি এতে কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? আচ্ছা, ওকে, চলুন আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি এটা আমার যতটা ওনার কথা শুনে মনে হচ্ছে, ওনার সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি বলে আমাদের ভাষায় এগুলোকে। অ্যাকচুয়ালি এগুলি লিম্ফ নোড বা গ্রন্থি। আচ্ছা। তো 13 বছরের বাচ্চাদের, মানে বাচ্চাদের ইমিউনিটি ওই সময় সিস্টেমটা এরকম থাকে, বিকজ ওদের মোর অ্যান্ড মোর ভাইরাস ইনফেকশন আসে। আচ্ছা। তো ইমিউনিটিটাকে স্ট্রং করার জন্য ওখানে যে গ্ল্যান্ডগুলি আছে, ওই গ্ল্যান্ডগুলি একটু সাইজে বড় হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, এবং এটা একদমই নর্মাল। আচ্ছা। ঠিক আছে, কখনো কখনো কি হয় যে সর্দি কাশি হলো বা মুখের চারপাশে বা স্কিনের স্ক্যাল্পে কোনো ইনফেকশন হলো, ওই ইনফেকশন থেকে ওই গ্ল্যান্ডটার মধ্যে একটু ফোলে। আচ্ছা। ঠিক আছে, তো তার সাথে ওই ইনফেকশন চলে যাওয়ার সাথে সাথে এটা আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়। আচ্ছা। কখনো কখনো স্বাভাবিকভাবেই এটা থাকে। এবার এটা আমরা পর্যবেক্ষণ করে, আমাদের কতগুলি সাইজ মেজারমেন্ট আছে, আচ্ছা। যে পার্টিকুলার সাইজের চাইতে যদি বড় হয় তাহলে সেটা নিয়ে আমরা ভয় করি, আচ্ছা। সেটা নিয়ে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে লাগে। আচ্ছা। যেমন ওটা যদি লেস দেন 1 সেন্টিমিটার হয়, বা এর মধ্যে কোনো ধরনের কোনো ইনফ্লেমেশনের সাইন নেই, যেমন কি লাল নেই, ব্যথা ফুলছে নেই, না, পুঁজ পুঁজ নেই, নেই, বাচ্চার আলাদা ভয় কোনো নেই। সমস্যা নেই, তাহলে আমরা ওয়েট ইন ওয়াচ রাখি এটা। যেটা বড় হচ্ছে কিনা, হ্যাঁ, বড় বড় হলে হচ্ছে। consult করা হ্যাঁ, দরকার। সেটাই। মোস্টলি এটা কিছু হয় না, এবং এটা মানে 100% বাচ্চার, 100 বাচ্চার মধ্যে আপনি 60-80টা বাচ্চার মধ্যেই পাবেন। কোথাও না কোথায় আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, নিশ্চয়ই, চলুন দেখি নিশ্চয়ই। এবার। দর্শক বন্ধু, শুনলেন আপনি, কোনো ভয় নেই, যদি একটু খেয়াল রাখবেন এটা বড় হচ্ছে কিনা বা পাকছে কিনা, লাল হচ্ছে কিনা, ব্যথা হচ্ছে কিনা, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। আরেকজন বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নি কে আছেন। হ্যালো। হ্যাঁ স্যার, আমি জীবনাঞ্চল কাজ বলছি, এডিনগর এরিয়া থেকে। সুকান্ত বাবু, বলুন কি জানতে চাইছেন? স্যার, আমার বাচ্চাটা আছে না, হ্যাঁ। এমনিতে স্বাস্থ্য ভালো, ওজনও ঠিক আছে, সব আচ্ছা। দিকে ঠিক আছে স্যার। আচ্ছা। সুকান্ত বাবু, আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কম করুন। সুকান্ত বাবু, আপনার কথাগুলো স্পষ্ট বুঝতে পাচ্ছি না, আপনি টিভি সেট থেকে দূরে চলে আসুন, আচ্ছা, স্যার। নয়তো কম করে দিন। আর এবার আপনার শুরু করুন আবার নতুন করে। বাচ্চাটার বয়স কত আগে বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন, বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 5 বছর স্যার। 5 বছর। কি সমস্যা ওর বলুন? বাচ্চার বয়স 5 বছর স্যার, আপনার সব দিক ঠিক আছে স্যার, হঠাৎ করে আজকে এক সপ্তাহ হইল শরীরটার মধ্যে ছোট ছোট গোটা হয়েছে, যে চোখলায় স্যার। আচ্ছা, চুলকায়। বাড়িতে আরোর কারোর কি আছে এরকম চুলকানি? স্যার, এগুলি প্রথম ওনার মার হয়েছে, তারপরে ওনার হয়েছে, আমারও হয়েছে আচ্ছা, স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, চলুন আপনি জানবেন। আমি চলুন, বুঝতে সঙ্গে থাকুন, পেরেছি, আমি সঙ্গে বুঝতে থাকুন, পেরেছি। সুকান্ত বাবু। ওর যেটা আছে, আমার মনে হচ্ছে, বিকজ বাড়িতে আরো এরকম হিস্ট্রি আছে ওনার হয়েছে, Okay. ওটা আমাদের ডাক্তারি ভাষায় বলি স্ক্যাবিস রোগ। আচ্ছা। স্ক্যাবিস রোগ, এটার জন্য ভালো চিকিৎসা আছে, এবং মোস্টলি এটা ছোঁয়াচে হয়, একজনের চাইতে আরেকজন হয়।
আর এর জন্যে পার্টিকুলার আমাদের কাছে ওষুধ আসে, লোশন আছে, সাবান আছে, এবং উনি যদি ডক্টরের সাথে যোগাযোগ করুন, আমাদের কাছে আমাদের হসপিটালও আসতে পারে, Okay. এবং ওষুধ পেলে এটা ঠিক হয়ে যাবে একদমই, Okay, পুরোপুরি আমরা ঠিক হয়ে ম্যাডাম যাবে। এটা স্ক্যাবিসেরও এগুলোর সঙ্গে হাম বা না 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 measles এর কোনো আমার সম্পর্ক আমার নেই? কারণ হাম মিজেসের সম্পর্ক নেই, তাহলে বাচ্চার জ্বর থাকবে, আচ্ছা। ইনফেকশন থাকবে, ওটা ফিভার উইথ র্যাশ, আচ্ছা। ঠিক আছে। আর এটা অনলি র্যাশেস বলছে, তার সাথে যেহেতু ওর মানে এক্ষুনি ওদের একটা কন্ট্যাক্ট হিস্ট্রি আছে, তো ওটা স্ক্যাবিস হওয়ার চান্সটাই বেশি। বাচ্চাদের মধ্যে প্রচুর হয় ঠিক, সুকান্ত বাবু, ফেলে রাখার জিনিস নয়, গাফিলতির জিনিস নয়, যেহেতু বাচ্চার সঙ্গে আপনাদেরও এটা হয়েছে, তো অবশ্যই এবং আপনাদের- সবাইকে ট্রিটমেন্টটা নিতে হবে ঠিক, বাড়িতে। আপনি এডি নগরে রয়েছেন, আপনার থেকে টিএমসি খুব কাছে, তো একবার অবশ্যই ম্যাডামদের সঙ্গে বা ওখানে যারা রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট ওনাদের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন। আরেকজন আছেন টেলিফোনে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি প্রসাদ দাস বলছি এডিনগর থেকে। বলুন দাসবাবু। আহ, এখন তো অ্যাকচুয়ালি করোনা প্যান্ডেমিক চলছে, হুম হুম তো আমি একটা প্রশ্ন জানতে চাই। হ্যাঁ। বাচ্চাদেরকে করোনা থেকে মানে দূরে থাকার জন্য কি কি প্রিকশন নেওয়ার মেনলি আছে গাইডলাইনের মধ্যে আসতে চাচ্ছে। রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ দাসবাবু, খুব প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করলেন ম্যাডাম, এটা খুব প্রাসঙ্গিক। আজকাল অনেকেই গাফিলতি করছেন, বিশেষ করে বড়রা, বাচ্চাদের যা বলা হচ্ছে তাই করছে বাচ্চারা। তো এই মুহূর্তে যখন অনেকেই বলছে প্যান্ডেমিক নেই, শেষ হয়ে গেছে, করোনা নেই, কিছু নেই, অনেকেই আবার সতর্ক আছেন, বাচ্চাদের কিভাবে আমরা সেফ রাখবো? দেখুন, প্যান্ডেমিক নেই, আরেকজন চলুন, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন দাসবাবু। প্রথম কথাই হচ্ছে যে প্যান্ডেমিক নেই কথাটা কখনোই ভাববেন না। আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপ আমেরিকাতে আবার সেকেন্ড ওয়েভ, Second থার্ড wave ওয়েভ চলছে, বারবার right. আসছে, এবং এটা মারাত্মকভাবে আসছে। Right. প্রিকশন আমাদের কন্টিনিউ নিতে করতে হবে যতদিন ভ্যাকসিন না আসে। যতদিন ভ্যাকসিন না আসে, এবং ভ্যাকসিন আসলেও প্রাথমিকভাবে সেটা কতটা সফল হবে সেটা Successful এত হয়েছে তাড়াতাড়ি কিনা। বলাটা কিন্তু মানে সম্ভব না। না। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের জানতে হবে যে করোনা রোগটা ছড়াচ্ছে কি করে। আমরা মোটামুটি এখন সবাই জানি হাঁচি কাশির মাধ্যমে, রেসপিরেটরি ড্রপলেটসের মাধ্যমে ছড়াচ্ছে। তো এগুলিকে আমরা দেখতে হবে। এবার আমি যদি মাস্ক দিয়ে দিই বাচ্চাকে, তো আমার হাঁচি কাশিটা কিন্তু যাচ্ছে না, বা আমি যাচ্ছে না। নিজে ইউজ করছি, Precaution যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা একটা প্রোটেকশন দিলাম, তারপর আমি দূরত্ব বজায় রাখছি, মাস্কও পরছি, আবার 6 ফুট আমি একটা দূরত্ব বজায় রাখছি। তো এই যে ড্রপলেটটা, ওটা 6 ফুটের বেশি স্বভাবত যাবে, ট্রাভেল করে যায় না, তো তার মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং করে আমরা একটা প্রোটেকশন পাচ্ছি। ঠিক। তৃতীয় কথা, যখন হাঁচি কাশিটা আসছে, ওটা কোনো সারফেসের মধ্যে আসছে, যার থেকে আমি ধরলাম গিয়ে ডোর নবই ধরুন, ওখানে গিয়ে আমি ধরলাম, ওটা নিয়ে আমি আবার মুখে হাতে লাগছি, হচ্ছে, তো যাচ্ছে ওটাকে আমি কন্টাক্টটাকে আমি ডিকন্টামিনেশন করবো, ওটাকে আমি পরিষ্কার আছি, সারফেস ডিকম্পিনেশন, বাকিটাকে আমি হ্যান্ড ওয়াশ করছি। এগুলি একদমই বেসিক। এটা আজ থেকে 100 বছর আগেও লাগু ছিল, এখনো লাগু আছে। প্রযুক্তি যতটাই উন্নতি হয়ে যায়, কিন্তু এর চাইতে বেশি কিছু করার নেই এই মুহূর্তে। শুধু করোনা ভাইরাসের জন্য না, যে কোনো Exactly, ভাইরাসের যে কোনো জন্য করার জন্য আপনি যদি এতটা করেন, তাহলে আপনাকে করোনা অবধি যেতেই লাগবে না, ওকে। ঠিক না? ঠিক। তো ওইগুলি আমি আবার বলবো, মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, হ্যান্ড ওয়াশ করুন, স্যানিটাইজার ইউজ করুন, অযথা চোখে মুখে হাত লাগাবেন না, এবং ক্রাউডেড এরিয়াগুলি, ভিড়ের হ্যাঁ, জায়গাটা কারণ avoid ইন্ডিয়া করে এত বড় মানে পপুলাস কান্ট্রি, আপনার কিন্তু আপনি বেরোলেই আপনার সোশ্যাল ডিস্টেন্সিং আমি সবসময় মেনটেন করতে পারবেন না। ঠিক, আমাদের Avoid সোশ্যাল করুন। ডিস্টেন্স মেনটেন করতে হবে, এসএমএস মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স, স্যানিটাইজিং এবং মাস্ক পরে রাখতে হবে। চলুন না, এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য একই জিনিস করতে হবে। এবার কে আছেন দেখি টেলিফোন লাইনে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার বাচ্চার জন্য বাচ্চার জন্য, হ্যাঁ কথা বলছি যে বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনার বাচ্চার বয়স কতটুকু? বাচ্চার বয়স 2+। হ্যাঁ, কেমন আছে ও, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, বাচ্চা ভাত খেতে চলে ভাত খেতে চায় না। আচ্ছা, 2 বছর ওজনটা কেমন আছে? ওজনটা জানেন বাচ্চা কতটুকু আছে 2 বছর? 10 থেকে 12 বছর মতো, 10 থেকে 12। 10 থেকে 12 কেজি। ও ওকে। ভাত খেতে চায় নাকি খেলাধুলা করে মাঝখানে, না একদম ডাল হয়ে ঘুমিয়ে পড়ে থাকে? খেলাধুলা করে কি? তো একটু সকাল সকালের দিকে দৌড়াদৌড়ি করে। আচ্ছা, এমনি খেলাধুলা করছে? মানে আচ্ছা এমনিতে চঞ্চল দুষ্টুমি করছে তো? হ্যাঁ ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। এটা খুব আমরা common, খুব কমন মায়েদের খুব কোয়েশ্চেন। common, এটা আমি একটু বলতে চাই যে দেখুন, যখন বাচ্চাটা জন্ম হচ্ছে, ছোট বাচ্চাটা,
তো ও কিন্তু প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর দুধ খেতে চায়, তখন কিন্তু কেউ বলে না কোনো মা এসে যে আমার বাচ্চা খাচ্ছে না, আচ্ছা তখন মাকে রাত জেগেও খাওয়াতে হচ্ছে। ঠিক। ঠিক আছে। আর যখনই 1 বছর বের হয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে কি বাচ্চার অ্যাপেটাইটটা কমে যাচ্ছে। সবার একটা থাকে যে বাচ্চা আমার কিছু খায় না। খাচ্ছে না। তো আমাদের বুঝতে হবে, ভগবান আমাদের এরকমই বানিয়েছে যে জন্ম থেকে 1 বছর অবধি একটা বাচ্চা 3 কেজির হচ্ছে, আচ্ছা। 3 কেজি থেকে 1 বছরের মাথায় প্রায় 10 কেজি ওজন হয়ে যাচ্ছে ওর। ঠিক। ওটা কিন্তু একটা র্যাপিড গ্রোথ পিরিয়ড, আচ্ছা। ওর ডিমান্ডটা তখন বেশি থাকে, আচ্ছা। তো ওর খিদাও বেশি হয়। এবার 1 বছর থেকে 2 বছরের বাচ্চার যখন গ্রোথটা, তখন এই গ্রোথটা একটু প্ল্যাটো হয়ে যায়। আচ্ছা, মানে ঠিক আছে, তো 1 বছর পর কমতে থাকে। কমতে থাকবে। আচ্ছা। ও কিন্তু আপনি কিন্তু 2 বছরের বাচ্চাকে আপনি 20 কেজি ওজনে পাবেন না কখনো, আচ্ছা। এটা অ্যাবনর্মাল। আচ্ছা। 2 বছরে যদি বাচ্চা 10 থেকে 12 কেজি থাকে, তার মানে খুব ভালো ওজন, আচ্ছা। একদম নর্মাল ওজন। তো তখন ওর অ্যাপেটাইটটা, যেহেতু ওর গ্রোথ কমে যাচ্ছে, গ্রোথের ওর ডিমান্ড কমে যাবে, ওর তখন খাওয়ার এতটা অ্যাপেটাইটই থাকছে না। ওকে। ওর তখন এক্সপ্লোর করা, এখন ও দেখতে নতুন নতুন জিনিস কিছু জানার, ও Okay. মানে সবকিছু শিখবে, জানবে, খেলাধুলা করবে ওদিকে। তো এখানে কি করতে হবে, আমাকে বাচ্চাকে জোর করার কোনো দরকার নেই। বাচ্চার কখন কি খাওয়ার, ওকে আমাদের মাকে বুঝতে হবে, রেসপন্সিভ ফিডিং যেটাকে বলে, Okay. ওর ক্লুজগুলি বুঝতে হবে, কখন খাইতে চাইছে, কি খাইতে চাইছে, Okay. সেটাকে আমাকে ফলো করো। আর আমি কি নিউট্রিশিয়াস ফুড দেবো, আমি শুধু প্যাকেটজাত কোনো জিনিস দেবো না, চিপস, চকলেট, সুগারি দিই, থালা ভর্তি করে হ্যাঁ, ভাত নয় ওরকমও শুধু, মানে ওরকমও নেই। সবকিছু মিলিয়ে হ্যাঁ, খাবারটা আমি খাওয়াবো। আমার ঘরের খাবার খাবো, যে খাদ্য গুণ সম্পন্ন খাবার খাওয়াবো, বাইরের কোনো খাবার খাবো না, ব্যাস। আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। Okay. আর বাচ্চার আমরা একটা ওয়েট মনিটরে রাখবো, কোনো Weight টা ঠিক আছে অসুস্থতা কিনা হচ্ছে এবং- কিনা সেদিকে নজর রাখবো, বাকি বাচ্চাকে নিজের মতো বাড়তে দিন। ঠিক, খুব সুন্দর কথা, খুব সুন্দর ভাবে বললেন ম্যাডাম আপনি। দেখি এবার কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ক্লাসে তখন কর্মকার বলছি। তপন বাবু বলুন, কি জানতে চাইছেন? ধরুন আমার যে ছেলে এখন 18 মাস রানিং করছে, ঠিক আছে? আচ্ছা। রানিং করছে, যে ওর যে খাওয়া দাওয়াটা আছে না, হুম। এই খাওয়া দাওয়াটা কোন একটু জানার ইচ্ছে আছে। 18 মাসে ওর ওজনটা কত আছে ম্যাডাম, যেটা জানতে চাইছেন? ওজনটা আপনার 4 কেজি আছে, 4 কেজি। না না, 18 মাসে 4 কেজি ওজন না, জন্মের সময় তাহলে, একটু বেশি হবে। জন্মের না, সময় কত ছিল? হ্যাঁ, জন্মের সময় কত ছিল? জন্ম ছিল আপনার 2.5 কেজি থেকে 18 মাসে 4 কেজি। 4 কেজি আপনি ওয়েটটা ঠিক বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওয়েট করছি না। না না, আপনি কি ওয়েটটা সম্পর্কে একদমই মানে নিশ্চিত হয়ে বলছেন এটাই 4 কেজি? 4 কেজি হলে তো সেটা মানে বিপজ্জনক। আর একটু বেশি হবে না? না, বেশি হওয়া উচিত নয়। বেশি- দেখুন দর্শক বন্ধু, আপনি 4 কেজি যে বলছেন, এটা আপনি মনে আছে তো যে 4 কেজি? না, 4 কেজিতে 4.5 কেজি হবে, এতটুকু হবে। বাচ্চা কি আপনার হাঁটতে পারে, বসতে পারে, দৌড়াতে পারে? হ্যাঁ, হাঁটতে পারে, দৌড়াতে পারে। দৌড়াতেও পারে, হুম। কথা বলতে পারে? কথা পরিপূর্ণ বলতে পারে না। একটা দুটো কথা মা বাবা ওরকম কথা বলা শিখেছে? এমনি একটু উহা এইসব কথা বলে। অন্যান্য কোনো রোগ আছে বলে আপনি কখনো বুঝতে পেরেছেন, বা আপনার ডক্টর কখনো বলেছে? না না, এরকম কোনো রোগ নেই। আচ্ছা। এমনিতে সুস্থ আছে বাচ্চাটা তো? এমনিতে সুস্থ আছে। শুধু খেতে চায় না বলছেন আপনি, খাওয়া দাওয়া ঠিক নেই বলে ওজনটা কম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে এইসব ব্যাপারে একটু অভিজ্ঞতা নেই, তাই আচ্ছা। আপনার থেকে দু একটি পরামর্শ নেওয়ার জন্য খুব ইচ্ছে আচ্ছা, করে। না ঠিক আছে, সেটা আমি ওকে, আপনি আচ্ছা। সঙ্গে থাকুন দর্শক বন্ধু, সঙ্গে থাকুন। ম্যাডাম 4 কেজি ওজন 18 মাসে? 18 মাসে 4 কেজি ওজনটা অ্যাকচুয়ালি আমি এটা খুবই- বিশ্বাস করতে পারছি না। Okay. আমি বিশ্বাস করতে পারছি না, বিকজ 4 কেজি ওজন থাকে যদি একটা নর্মাল বাচ্চা হয়, তাহলে আমাদের 2-2.5 মাস, 3 মাস, 4 মাসে বাচ্চাদের ওজন ওরকম হয়ে থাকে। তাই? 4 কেজি যদি কোনো বাচ্চার হয়, তাহলে আমরা এটাকে ফেলিয়ার টু থ্রাইভ বলি। এটা সিভিয়ার ফেলিয়ার টু থ্রাইভ হবে। আচ্ছা। এই বাচ্চা স্বাভাবিকভাবে উঠবে, বসবে, উনি দৌড়বে, বলছেন, বাচ্চা ওটা হাঁটাচলা করছে, খুব হ্যাঁ, 4 ওটা একটু মানে এর কথার সাথে মেল খাচ্ছে না। আমার Okay. মনে হয় কোথাও ওয়েটটা একটা কোনো ভুল জায়গায় ভুল হচ্ছে, করছেন, কোনো জায়গায় ভুল ভুল হচ্ছে। করছেন। Okay, ঠিক আছে। ঠিক আর তারপরেও যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাকে পুরোপুরি বাচ্চাদেরকে আপনাকে অতি সত্বর দরকার যাওয়ার, কারণ সিভিয়ার ম্যালনিউট্রিশন থাকাটা অস্বাভাবিক কিছু নয়।
ঠিক। ঠিক আছে, তো কখনো ক্রনিক ডিজিজ থাকতে পারে, হার্টের সমস্যা থাকতে পারে, কত ম্যালনিউট্রিশন থাকতে পারে, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম থাকতে পারে, যেগুলির জন্য বিশেষজ্ঞর পরামর্শ দরকার। কিন্তু মানে এই 18 মাসে যদি 4 কেজি ওজন হয়ে থাকে তাহলে তো সেটা বাড়ির লোকের কাছে চোখেই ধরা চোখে, পড়ার কথা। সেটাই আমি আর বলছি, বাচ্চাটা তো উঠে দাঁড়াবার কথা নয়। না, এটাই আমি Okay, বলছি। তো চলো না মাঝখানে দেখি হবে। এবার দেখি কে আছেন টেলিফোনে আমাদের সঙ্গে। এরকম হ্যালো। ম্যাডামের সাথে কথা বলি। হ্যাঁ আমরা হ্যাঁ, শুনতে বলুন। পাচ্ছি, বলুন ম্যাডাম আছেন সঙ্গে, ম্যাডাম শুনতে পাচ্ছেন, আপনি কে বলছেন? আচ্ছা ও আমি বুলু চৌধুরী জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। এই আমার আমার ছেলের দিকের বাচ্চা আর কি। আচ্ছা তো ওর আমি একটা জানতে চাই যে ছেলে কি মোটা হয়ে যায় অথবা গরুর দুধ খেলে কি একটা মোটা হয়ে যায়, এটা একটু যদি ম্যাডাম বলে। ওকে, আপনি আপনার নাতি বা নাতনির কথা জিজ্ঞেস করছেন, আর ওর বয়সটা কত? বয়স তো 5 মাস। 5 মাস। 5 মাসে কিসের দুধ খাচ্ছে ও এখন? গরুর দুধ খাচ্ছে? না এখন তো হচ্ছে মায়ের দুধই খাচ্ছে তো? ওকে ফাইন। হ্যাঁ। গরুর দুধ বা অন্য দুধ খেলে পেট মোটা হয়ে যায় কিনা সেটা জানতে চাইছেন আপনি? হ্যাঁ বাস সেই লেখে মোটা হয়ে যায়। Okay. ওটা আর কি। ওকে, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে। এটা খুব সুন্দর প্রশ্নটা উনি করেছেন একভাবে, কিন্তু ঘুরিয়ে হচ্ছে যে মাতৃদুগ্ধ ছাড়া অন্য কিছু কি না না না, শরীরের ক্ষতি? একদমই না। 6 মাস অবধি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, মায়ের দুধ ব্যতীত আমরা একটা জলও রিকমেন্ডেশন করি না। ওকে ঠিক আছে, যদি অন্য কোনো সমস্যা না থাকে, সমস্যা থাকলেও মায়ের দুধ, আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর গরুর দুধ কিন্তু মিল্কটা কিন্তু সবসময় মানে স্পেসিফিক বলি আমরা, মানে মানে মানুষের দুধই খাবে, Okay. আর গরুর দুধ খাবে। আচ্ছা। কখনো কি দেখেছেন গাভী এসে মায়ের দুধ মানুষের দুধ খাচ্ছে খাচ্ছে? সেরকম তো হয় না। তো বাচ্চাকে মায়ের দুধ 6 মাস অবধি দিতে হবে। এরপরে গরুর দুধের যেটা ব্যাপার, আমরা 6 মাস পরে আপনি চাইলে আপনারা অ্যানিম্যাল ফিডিং শুরু করতে পারেন, কিন্তু এখন আমি আগে বলেছিলাম যে অ্যালার্জির প্রবণতাটা বাড়ছে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি বলে বাচ্চাদের মধ্যে একটা অ্যালার্জি হচ্ছে, যার থেকে বাচ্চাদের ক্রনিক ডায়রিয়া হচ্ছে অথবা কনস্টিপেশন হচ্ছে, গ্রোথ বাড়ছে না ওরকম ভাবে। অনেক সময় সেটা মা যদি দুধ খায়, মার থেকেও সেটা মা গরুর দুধ খাচ্ছে, মা সেই বাচ্চা মায়ের দুধ পান করছে, তাদেরও ওরকম দেখা যাচ্ছে যে এরকম হতে পারে। তো এখন আমরা ইন্ট্রোডাকশন অফ কাউস মিল্কটা একটু পরে দিতে বলছি, যতক্ষণে বাচ্চার ইমিউন সিস্টেম ম্যাচিওর হচ্ছে তারপরে, মানে এটা আপনি একটু লেট করুন। আমরা 2 বছরের পরে দিতে পারলে আরো ভালো। আপনার কাছে যদি কোনো আর অপশন না থাকে অবভিয়াসলি, তাহলে তো আপনাকে শুরু করতেই হবে, কিন্তু আপনাকে বিচক্ষণ থাকতে হবে যে এরকম কিছু সিমটমস বাচ্চা ডেভেলপ করছে কাউ কিনা। মিল্কের সঙ্গে যেটা সেরেলাক বলছেন বা অন্য নাম্বারটি ধরনের হচ্ছে packet food। সেরিল্যাক্স, হ্যাঁ, প্যাকেট ফুড। এখন এগুলি আমি বাচ্চাকে 2 বছর অবধি মায়ের দুধ দিতে হবে, 6 মাস বয়স থেকে বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করতে হবে। আমার আলটিমেট গোল হচ্ছে কি আমার বাচ্চাটাকে আমি আমার ঘরের খাবার খাওয়াবো, আমি কিন্তু সবসময় নিয়ে প্যাকেটজাত খাবার কিনে খাওয়াবো না বাচ্চাকে। তো প্রথমে আপনাকে শুরু করতে হবে আমাদের সিরিয়ালস, যেটা আমাদের ঘরে, চালের গুঁড়ো, ডাল, একটু ঘি, খিচুড়ি, আলু সিদ্ধ, আপেল সিদ্ধ, এভাবে। সেরিলেক্সের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হলে আমরা তো বলি না, তারপরও মাদের এখন থাকে ওরা সবাইকে দেখে খাওয়াতে খায়। আপনি 1টা থেকে 2টো ফিড ম্যাক্সিমাম দিতে পারেন, এগুলি অ্যাকচুয়ালি কি থাকে, ফর্টিফাইড থাকে, মানে এতে আলাদা করে আয়রন দেওয়া থাকে, আলাদা করে ভিটামিন দেওয়া থাকে। আপনি 1টা থেকে 2টো ফিড দিতে পারেন, বাট ওই সেরিলেকটা খেলে কিন্তু বাচ্চা বুঝবেই না যে খিচুড়ি খেতে কেমন বা ভাত খেতে কেমন। আর ও যদি না শেখে, সেটা 1 বছর পরে তো সেরিলেক খেয়ে থাকতে পারবে না। আলটিমেটলি আপনাকে ঘরের খাবারই আনতে হবে। ঘরের খাবারটাই বেস্ট। অলওয়েজ বেটার কি আপনি ঘরে যেটা খাওয়ার, আপনার লোকালি অ্যাভেলেবল যেটা খাওয়ার সেটা খাওয়ান। এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে বাচ্চাটার অন্নপ্রাশনের দিন মুখে ভাতটা দিয়েই আমরা চলে যাই প্যাকেট ফুডে। ভাতের স্বাদটা বা রুটির স্বাদটা বা সেই ডাল শাক সবজি, সেটা এরপরেই হয় যে কি বাচ্চা আমার খায় না এরপরে আমরা বলি যে বাচ্চারা খায় না, কিন্তু তারপরে আমরা প্যাকেট ফুডে চলে যাই। চলুন দেখি এবার কে আছেন টেলিফোন লাইনে। হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো, চলো না, উনি টিভি সেটের ভলিউমটা হাই করে রেখেছেন, ওনার সঙ্গে কথা বলা যাবে না। ম্যাডাম আপনি ইনহেলারের কথা বলছিলেন। ইনহেলার আসলে বড়রাই ঘাবড়ে যায় ইনহেলার যখন নেয়, তো অনেকেই ভাবেন ইনহেলার দিয়ে দিয়েছে, এবং আশেপাশে যারা আছেন ওনারা আরো ঘাবড়িয়ে দেন। তো বাচ্চাদের ক্ষেত্রে ইনহেলার বা আপনি যেগুলো বলছিলেন যে আমরা মাস্কের মতো দেখি নেওয়ার মতো,
তো এটা কেন এটা fruitful বেশি? খুবই সুন্দর কোশ্চেন আপনার, আমি এটা বলতে চাই বিশেষ করে ইনহেলার কতগুলি সেফেস্ট মেডিসিনের মধ্যে যদি কিছু থাকতে পারে তাহলে ইনহেলার হচ্ছে একটা। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা ওষুধ যদি মুখেও খাচ্ছেন তার যদি কিছু সাইড এফেক্ট থাকে, ইনহেলারের সাইড এফেক্ট তার চাইতে হাজার হাজার গুণ কম। আচ্ছা, বিকজ ইনহেলারটা কিন্তু আমাদের লোকালি অ্যাক্ট করছে। লোকালি অ্যাক্ট ইন দ্য সেন্স আপনি যেভাবে কোনো স্কিনের উপর মলম লাগাচ্ছি সেটা আমার রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে মলম লাগানোর মতো ইনহেলারটা। ঠিক আছে, এর সাইড এফেক্ট অনেক অনেক কম। আপনি ওষুধ না খেয়ে আপনি যদি ইনহেলার দিন, এতে বাচ্চার টার্গেটেড ডেলিভারি হয়। মানে আপনার কোনো জায়গায় কেটে গেলে তো আপনি কাটার উপরেই লাগান না, ঠিক। কয়টা আমরা ওষুধ খেয়ে ঠিক করি। ওরকম ভাবে আমার যখন রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আমার প্রবলেম, আমি টার্গেটেড করে শুধু ওখানেই জায়গাটার দিচ্ছি, মধ্যেই পড়ছে। ওখানেই দিচ্ছি, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে আমার সেই ওষুধটা যাচ্ছে না। তাতে আমার সাইড এফেক্ট অনেক অনেক কম হয়ে যাচ্ছে, ঠিক। এবং যেহেতু ওই জায়গাতেই যাচ্ছে তাহলে আমি উপকারটাও বেশি পাচ্ছি। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা মানে খুব এবং ভালো সাইড খুব এফেক্ট যত ভালো, কম হবে। খুবই ভালো। ওকে, আমি ফিরে আসবো ম্যাডাম, দেখি আরেকজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি রাহুল আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? স্যার স্যার ঘাড়ে একটা কি ফুলার মতো দেখা যায়। বাচ্চাটার বয়স কতটুকু? স্যার 3 বছর। 3 বছর। ঘাড়ে ফোলা বলতে কি মানে কি কোনো গোটা জাতীয় কিছু, ফোড়া জাতীয় কিছু, নাকি অন্যরকম ফোলা? না স্যার, ফুলার যাচ্ছে। কোনো রিসেন্টলি কোনো ইনফেকশন হয়েছে বাচ্চার? আমি আবার আগের কথাই বলবো ওটা। কোনো ধরনের ধরলে ব্যথা, ব্যথা পায়? ওকে, মানে ও সর্দি কাশি কিছু হয়েছিল আশেপাশে, মানে কিছুদিন আগে বা এরকম? না এমন হয় না। জ্বর আছে কি? না ম্যাম, এমন কিছু সবার ওকে, চলুন, আপনি সঙ্গে থাকুন, ম্যাডাম। আসলে এইসব মানে যে ফোলা বলছে, সোয়েলিং বলছেন, এটা না দেখে তো না পুরোটা দেখে বোঝা যায় বলাটা না। এসে, কিন্তু কারণ সার্ভাইকাল লিম্ফেডিনোপ্যাথি যেটা আমি আগে বলেছি, এটা হওয়ার সাথে সাথে অন্যান্য কোনো অ্যাবসেস বা গোটাও হতে পারে, তো যার মধ্যে পুঁজ থাকতে পারে। ঠিক আছে, এটা প্রথম দিকে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিছুদিন পরে কিন্তু তার মধ্যে পুঁজ জমে যেতে পারে, এবং বাচ্চাদের যেহেতু ইমিউনিটি কম, তো এটা ছড়িয়ে যায় সমস্ত শরীরের কাজ। তো আমি ওনাকে বলবো উনি একবার নিশ্চয়ই গিয়ে কনসাল্ট করুন। হ্যাঁ, আপনি আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে একবার কনসাল্ট করে নিন বন্ধু, কারণ বাচ্চাদের যে কোনো কিছুই মানে ভালো না, কনসাল্ট না করে কোনো ওষুধ দেওয়াটাও ঠিক হবে না। চলুন দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কলম মেয়ে থেকে বলছি। বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, বিজে সিনিয়র বলছি। আমরা বুঝতে পারিনি আপনার কথাটা। এই যে টিভি চ্যানেলটা হচ্ছে, সেটার জন্য আমরা ফোন করেছিলাম। টিভিতে অনুষ্ঠান, আমরা যারা টিভিতে বসে আছি, আপনি তাদের সঙ্গে কথা বলছেন, আপনি কি জানতে চাইছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। চলুন না, দর্শক বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, যারা ফোন করছেন আজ যারা ফোন করবেন, আরো অনেকটা সময় আছে, আপনারা যখন ফোন করবেন টিভি সেটের ভলিউমটা কম করে দেবেন। যদি বাড়িতে অন্যরা টিভি দেখে থাকে তাহলে আপনি অন্য ঘরে চলে যাবেন বা বাইরে চলে আসবেন, কারণ আপনি আমাদের কথা ফোনে শুনতে পাবেন, আপনার সঙ্গে আমাদের কথোপকথন ফোনে হবে, বাড়ির বাকিরা টিভিতে দেখুক। ম্যাডাম, ইমিউনিটি বাচ্চাদের বাড়ানোর জন্য, চলুন আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আপনার টিভি সেটের ভলিউমটা হাই রয়েছে, কথা শুনতে পাচ্ছি না আমরা। একদম কমিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ, আপনি একটু অন্যদিকে চলে আসুন, আপনি বলুন কি জানতে চাইছেন। আচ্ছা স্যার, আমি বলছি আমার বাচ্চাটা এমনিতে সব খাওয়া খাদ্য সবকিছু ঠিক আছে স্যার, কিন্তু ও ছোট একটু গোটা হয়েছে, কিন্তু এগুলি একটু প্রায়। কতটুকু বয়স বাচ্চাটা? 5 বছর স্যার। 5 বছর। কোনো ধরনের ইনফেকশন আছে কিনা ম্যাডাম জানতে চাইছিলেন? বাড়িতে আর অন্য কারোর আছে এরকম? স্যার প্রথম ওর মার হয়েছে, তারপর আমার হয়েছে স্যার। আচ্ছা, আপনার আঙ্গুলের ফাঁকে ফাঁকে ওসব জায়গায় কি চুলকানিটা হয়? না, এটা হয় না তো ম্যাম, ওইটা হলো আমি ওই দিন এই ব্যাপারটা নিয়ে একটু আইডিয়া হসপিটালে গিয়েছি। আচ্ছা। 9 তারিখ। আচ্ছা তো আমাকে এলিনা একটা লোশন দিয়েছে, আচ্ছা আর সঙ্গে ছোট ছোট বড়ি দিয়েছে। আচ্ছা, চুলকানি কমানোর জন্য। খাবার পরও দেখি কোনো সমস্যার সমাধান হয় না। আচ্ছা, আপনি মলমটা কয়দিন লাগিয়েছেন?
মলম না পোষণ দিয়ে আচ্ছা, লোশনটা আপনি কেমন কয়দিন লাগিয়েছেন আর কি করে লাগিয়েছেন? আমাকে স্যার বলেছে স্নান করার পর গলার নিচে সারা শরীরে এটা লাগানোর জন্য। আচ্ছা, এটা 3 দিন পর পর লাগিয়েছেন আপনি? হ্যাঁ ম্যাম, এরকম একই। আচ্ছা, তো তো আমি তো এনেছি 9 তারিখ এনেছি। 9 তারিখ আনার পর এটা দেওয়ার পর একটু মানে একটু সফট হয়ে থাকে, নরম নরম থাকে, মানে এটা ঠিকই থাকে। আজকে দ্বিতীয় দিন। ওকে, চলুন। আচ্ছা, এটার ওকে, আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু, আপনি সঙ্গে থাকুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটাও আমি প্রথমে যেটা বলেছিলাম সেই স্ক্যাবিস রোগের কথাই চিন্তা করে আইজিএম থেকে দিয়েছে, কারণ এখানেও আমরা যে মলমটা হচ্ছে দেওয়া হয়, যে লোশনটা দেওয়া হয়, এটা গলা থেকে শুরু করে নিচে থেকে শুরু করে পুরো সমস্ত শরীরে দিতে হবে। যারা আছে ওদের মানে বাড়ির প্রত্যেকেই যাদের এই সমস্যা সবাইকে দিতে হবে, এবং এটা রাতের বেলা আমরা দিয়ে ঘুমাই, পরের দিন সকালবেলা উঠে ধুয়ে নিতে হয়, এবং এটা পরপর 3 দিন দিতে হয়। 1 সপ্তাহ পরে সিমিলার ভাবে সেটাকে আবার রিপিট করতে হয়। আচ্ছা। ঠিক আছে। আর ছোট যে উনি বলছেন যে কতগুলি ওষুধ দিয়েছে, ওটা চুলকানি কমানোর জন্য অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিনিক দেওয়া হয়। তো এটা 2 বার অ্যাপ্লিকেশন করার পরে ধীরে ধীরে কমে যায়। ঠিক আছে। আর পরিপূর্ণভাবে কমতে এটাকে আপনার 2 থেকে 3-4 সপ্তাহ অবধিও লাগতে পারে, কারণ একটা সেন্সিটিভিটি চলে যায় মানে থাকে বা অ্যালার্জিক কারণে, যে রোগটা চলে গেল একটু চুলকানিটা থাকে, পুরোপুরি যেতে হলে আপনার 2 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে ওটা। ঠিক আছে। তারপরে ছোট ছোট দাগও পড়তে পারে, সেটা নিজে থেকে চলে যাবে। তার মানে উনি যে চিকিৎসাটা নিয়েছেন সেটা ঠিক এটা ঠিক পথেই আছে, হাঁটছেন। ঠিক আজকে পথে দ্বিতীয় আছে। দিন, আরো কয়েকটা দিন আপনি অপেক্ষা করুন আপনি। চলুন, এবার কে আছেন দেখি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আগরতলা থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আমার নাম আয়ুষ। বলুন আয়ুষ বাবু। আমার ছেলে 5 বছর 6 মাস। আচ্ছা, ঠিক আছে। লেগে প্রচন্ড গ্যাস। ওকে। হ্যাঁ, আর খাওয়া দাওয়া একদমই রুচি হয় না। আচ্ছা, 5 বছরে ওর হাইট আর ওয়েটটা আপনি বলতে পারবেন ছেলের? একটু করোনার আগে একদিন হসপিটাল যাওয়ার পরে আসলো 14 কেজির মতো মন আসলো না, 14 কেজির মতো আসলো। 14 কেজি। আচ্ছা, মানে প্রায় 1 বছর আগে কথা বলছি। 1 বছর আগে। আচ্ছা। আর হাইটটাও কম ধরে বেশি এই হচ্ছে না। ওকে, ওকে ম্যাডাম, এমনি কনস্টিপেশন আছে কি, যে পায়খানা রোজ হচ্ছে না বা পরপর? ও ম্যাডাম যেটা জানতে চাইছেন যে ওর কি রোজ যে ল্যাট্রিনে যাচ্ছে পরে পরে হয় 2-4 দিন পর পর? হ্যাঁ, কতদিন পর পর হয় বললেন? আচ্ছা, 2 দিন পরে পরে ল্যাট্রিনটা হয় আর কি। 2 দিন পর পর ল্যাট্রিন হয়। ওকে, চলুন আপনি সঙ্গে থাকুন। প্রচন্ড গ্যাস হয়, সঙ্গে থাকুন। প্রচন্ড ভাবে ইনডাইজেশনে ভুগছেন এবং কনস্টিপেশনে ভুগছেন। আচ্ছা, যদি বাউলটা ক্লিয়ার না হয় রোজ, তাহলে যদি কিছু জমা থাকে তার মধ্যে গ্যাসেস হবে, ব্যাকটেরিয়া ফর্মেশন হবে, গ্যাস হবে। ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি বাচ্চাদের ফাংশনাল কনস্টিপেশন হয়। ফাংশনাল কনস্টিপেশন মানে ভিতরে অ্যাকচুয়ালি কোনো রোগ নেই, বাট এটা বাচ্চাদের অভ্যাসজনিত কারণে এরকম হচ্ছে। এটা মেজরিটি ক্ষেত্রে এরকম হচ্ছে, তাই আমি এটাকে অ্যাড্রেস করছি। তো মা বাবাদের কি করতে হবে, ওদের খাওয়ার মধ্যে ফাইবার জাতীয় জিনিসগুলোকে বাড়াতে হবে। ঠিক আছে। তো ফাইবার জাতীয় মধ্যে আপনি সিরিয়াল, শাক সবজি, এবার বললেও বাচ্চারা খায় না, সত্যি কথা বলতে গেলে কি, আপনাকে ট্রিক করে খাওয়াতে হবে সেটাকে। ঠিক আছে। আপনি সাজিয়ে ভাবে আপনি মাছ যেখানে খাচ্ছে মাছের ঝোলে আপনি শাকসবজি দিন, বা মাংসের সাথে শাকসবজি দিন। আমি দেখেছি অনেকে এরকম করছে। ঠিক আছে, স্টু করছে। ঠিক আছে। তো ওটাকে ট্রিক করে দিতে হবে। প্লাস আপনি সিরিয়াস, অনেক সময় খই, চিড়া মুড়ি, তারপরে কলা, তারপরে ওটস, তারপরে ডালিয়া, মানে কম দামের মধ্যে ডালিয়া, ওর মধ্যে খুব বেশি ফাইবার থাকে। তো একটা ফিড ওকে এরকম ভাবে দিন ওকে, তার সাথে পরিমাণ মতো, একটা মানে ফাইবার যাতে বাচ্চার খাওয়াতে অ্যাটলিস্ট বেশি থাকে। তার সাথে বাচ্চাকে জলটা খেতে হবে ভালো করে, কারণ যদি আমার ডাইজেস্টিভ ট্র্যাক্টটা মানে আমার ফ্লুইড না থাকে তাহলে বেরোবে কোত্থেকে। ঠিক না। প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমার ব্রেনকে ট্রেন করতে হবে। বাচ্চাকে ঘুম থেকে উঠান, 1 গ্লাস গরম জল, হালকা গরম জল খাওয়ান, বাচ্চাকে ওর ধরুক আর না ধরুক ওকে পাঠান, ওটা রেগুলার চেষ্টা করুন। ও বসবে এবং এখন তো স্কুলও থাকে না, বা স্কুল যদি থাকে আপনি তাড়া নেই, আপনি আবার বিকেলবেলা 4টা নাগাদ আবার বসান। ঠিক আছে। তো ওইটা রেগুলার এইরকম যদি অভ্যাস করে, তার ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যায়, এটা কিন্তু ধীরে ধীরে দেখবে একটা অভ্যাস পরিণত হয়ে যাবে। ঠিক আছে। এরকম কিছু করতে হবে। এরপরেও যদি না হয় তাহলে তো অবভিয়াসলি আমাদের কাছে মেডিকেল আছে, এটা দেওয়া যেতে পারে।
দর্শক বন্ধু, খুব সুন্দরভাবে ম্যাডাম বোঝালেন আপনাদের, আর নিশ্চয়ই যারা দেখছেন যাদের বাচ্চাদের এরকম সমস্যা আছে বুঝছেন। এবার দেখি কে আছে, চলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাগমা থেকে কে বলছেন? বলুন বলুন দেবনাথ বাবু, কি জানতে চাইছেন? আমার নাতির বয়স 14 মাস, হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারছি। কিচ্ছু খেতে চায় না, আর না তাহলে খাওয়ান লাগে, একটু খাইলে বমি করে যাবে। কিছু খেলে বমি করে দেয়? স্যার ওকে, জোর করে খাওয়াতে লাগে। কতটুকু, মানে কবার খাওয়াচ্ছে দিনে? 3 বার খাওয়াচ্ছে স্যার, কিন্তু খাওয়ালে 3বার বমি নেয়। এটা কি এরকম রিসেন্টলি হচ্ছে না আগে থেকে বাচ্চাকে এরকম ভাবেই সমস্যাটা মানে আছে? এর মধ্যে কি সমস্যাটা হচ্ছে? থেকে হয়েছে না স্যার, আজকে মনে হয় মাস 2 মাসের মধ্যে হয়েছে। মাস 2 মাস ধরে হচ্ছে, মানে 14 মাস বয়স, 1 বছর পর থেকে এরকম শুরু হয়েছে। আচ্ছা। ওকে, চলুন, আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধু। ম্যাডাম, এটা কিন্তু শুধু ওনার সমস্যা নয়, এটা একটা কমন প্রবলেম হিসেবে এই বিশেষ করে এই বাচ্চাদের, মানে 1 থেকে 3 বছরের বাচ্চাদের ফুড হ্যাবিটসটা কেমন হওয়া উচিত, এবং এই যে বমি করে দিচ্ছে, অনেকেই থাকে খেলে বমি করে দেয়। আচ্ছা, খেলে বমি করে দিচ্ছে, এটা দেখতে হবে যে কোন জায়গায় প্রবলেম। মোস্টলি সেটা মানে ডেভেলপমেন্টাল জিনিস হয়, মানে কোনো ভয়ের কারণ মোস্টলি ক্ষেত্রেই থাকে না। এটা আমাদের লক্ষ্য করতে হবে, একবার এলে দেখালে ভালো হয় যে অ্যাকচুয়ালি কোনো ইনফেকশন এই মুহূর্তে আছে কিনা, বাচ্চার ভাইরাল গ্যাস্ট্রাইটিস হচ্ছে তার কারণে বমি করছে, খেতে পারছে না কি কারণে একবার দেখা। আর যেটা আমি আপনাকে বলেছিলাম যে বাচ্চার অ্যালার্জি হচ্ছে, কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি, ওখানেও কিন্তু ওরকম হতে পারে, মানে কোনো একটা খাবার থেকে অ্যালার্জি হচ্ছে, ফুড ইনটলারেন্স হচ্ছে। আরেকটা যেটা ওভার ফিডিং, আপনি বাচ্চাকে জোর করে খাওয়াচ্ছেন, বাচ্চা কাঁদছে, বাচ্চার সাথে ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, জোর করে কিছু হবে না, ঠিক আছে? তো এর থেকে বাচ্চা কাঁদতে কাঁদতে দেখা গেল বা কাশতে কাশতে দেখা গেল যে বমি করে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে আমরা নর্মালি যেটা অ্যাডভাইস করি, একবার তো ঠিক আছে আমরা কনসালটেশন করব, বাট মেজরিটি মানুষের জন্য আমি বলবো যে আপনারা খাবারটাকে স্মল অ্যামাউন্টে দিন, বাট ফ্রিকোয়েন্টলি দিন। মানে যে খাবারটা আপনি একবারে দিচ্ছেন, আপনি ওটাকে 2 ঘন্টাতে দিন, আধা আধা করে, এখন খাওয়ান, 2 ঘন্টা পরে আবার খাওয়ান, তাহলে বাচ্চা পরিমাণটা কম যাচ্ছে একসাথে, ওর পেটের সাইজটা তো আমাকে দেখতে হবে, ঠিক না? ওভার ফিডিংও হচ্ছে না, হ্যাঁ। আর আমি ওকে রেগুলার যদি খাওয়াই তাহলে আমাকে ওর ক্যালোরিটাও আমি পাচ্ছি, ঠিক আছে বাচ্চাকে। তো এই বাচ্চাকে উনি বলেছেন যে 3 বার খাচ্ছেন, 14 মাসের বাচ্চা যদি হয় আমি বলবো অ্যাটলিস্ট 5 টাইমস যাতে বাচ্চাকে খাওয়ায়, ঠিক আছে? তার সাথে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করুন, 5 to 6 টাইমস বাচ্চাকে অল্প অল্প করেই মোর ফ্রিকোয়েন্টলি খাবারটা দিন, ঠিক আছে? এবং লক্ষ্য করুন কোনো পার্টিকুলার ফুড থেকে বাচ্চার এরকম হচ্ছে না তো, এটা কোনো বিষয় থেকে এরকম হচ্ছে না তো, হয়তো পারে কোনো ফুড ইনটলারেন্স আছে ওই খাবারের প্রতি বা অ্যালার্জিক আছে, এটা লক্ষ্য করুন, ঠিক আছে? আর ওভার দ্য পিরিয়ড, মানে লাস্ট 1 মান্থ ধরেও বাচ্চার ওয়েটটা লস হচ্ছে কিনা এটা একবার দেখুন। যদি নর্মাল থাকে তাহলে কিন্তু বাচ্চা নিজের খাবার খেয়ে যাচ্ছে, ওর ওভার ডিস্টেনশন হলেও বমি করে দিচ্ছে, কিন্তু ওর গ্রোথ এফেক্টেড হবে না, আচ্ছা, মানে বেড়ে যাচ্ছে, যতটুকু বাড়ছে। কিন্তু যদি গ্রোথ এফেক্টেড হয় তাহলে কিন্তু বিষয়টা আমাকে দেখতে হবে। ওকে, তাহলে কনসাল্ট করতে হবে। এটা একবার ওজনটা দেখতে হবে, যে বাচ্চাটার ওজন যদি কোনো কারণে কমতে থাকে তাহলে কিন্তু অবশ্যই কনসাল্ট করতে হবে ডাক্তারদের সঙ্গে। চলুন এবার কে আছেন দেখি। হ্যালো, আমি কুমারঘাট থেকে বলছি, রবীন্দ্রবাবু বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি, মনে করেন 6 মাস থেকে 6 বছর বা 10 বছর শিশুরা আছে, ওনাদেরকে ভেজালজাত কিছু খাদ্য যেমন পুরি, কুরকুরে, চিপস, এগুলো কি স্বাস্থ্যসম্মত, মানে ঠিক ক্ষতি হলে কি কারণে ক্ষতি হতে পারে বাচ্চাদের জন্য? ওকে, খুব সুন্দর প্রশ্ন রবীন্দ্রবাবু, কুমারঘাট থেকে আপনি ফোন করেছেন। আর এটা অনেক বাবা মায়েদেরই জানা থাকে, জেনেও ভুলটা করেন, জেগেও ঘুমিয়ে থাকে। এটা কতটুকু ক্ষতিকারক উনি জানতে চাইছেন। এটা একদমই আপনারা দেবেন না, প্যাকেটজাত কোনো জিনিসই বাচ্চাদের জন্য খুবই বেশি ক্ষতিকারক, ঠিক আছে? আমি প্রথমেই বলেছিলাম যে এই কুরকুরে বা প্যাকেটজাত এগুলি কিন্তু জাঙ্কস, এগুলি থেকে কোনো নিউট্রিশন বাচ্চা পাবে না, না ভিটামিনস পাবে, না ভিটামিন এ পাবে, সি পাবে, ডি পাবে, কিছুই পাবে না, শুধু মুখরোচক। এর মধ্যে এক্সেসিভ লবণ থাকে এবং এতে কিছু কেমিক্যালস থাকে যেগুলি বাচ্চার মানে ওই জিনিসটার প্রতি বাচ্চার ক্রেভিংস হয়ে যাবে, ও এটা খাবে, ওর অন্য কিছু ওর খেতে ইচ্ছে করবে না, ঠিক আছে? তো এবং সেটা যখন ক্রেভিংস হবে ও অন্য কিছু খাবে না, তাহলে নিউট্রিশন ল্যাক হচ্ছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এটা যেহেতু এটার মধ্যে বেশি পরিমাণে লবণ থাকছে, বেশি আনস্যাচুরেটেড মানে বাজে ফ্যাটস থাকছে, সেগুলি বাচ্চার ওয়েটটাকে
বাড়িয়ে দেবে এবং এই ওয়েটে মানে বাচ্চা সুস্থ থাকবে না ওয়েটে, Okay. ওটা বাচ্চার সমস্যা হবে পরবর্তীকালে। ঠিক এমনিতে গাবলু গুবলু হবে, হ্যাঁ, কিন্তু কিন্তু ভিতর থেকে খোকলা ভিতর হয়ে থেকে যাবে। খোকলা হয়ে যাবে। চলুন এইসব ফুড, এইসব খাবারগুলো অ্যাভয়েড করাটাই ভালো। 5 বছর অবধি না, একদমই না। ওকে, at least। 5 বছর অবধি এইসব ফুড একদমই না, ডাক্তারবাবু যেটা বলছেন, ম্যাডাম যেটা বলছেন। এবার দেখি কে আছেন, চলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি ধলেশ্বর থেকে বলছি, মাধুরী ভৌমিক। বলুন মাধুরী দেবী, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার ছেলে 2 বছর বয়স। আচ্ছা, তো ওর সবসময় একটা পেটের একটা সমস্যা আসতে যায়। ওর রীতিমতো প্রত্যেকদিন ওর মেডিসিনটা ক্লিয়ার হয় না। হুম। তো এটা আমি বুঝি ওর একটু কষ্ট হয়। তো এক্ষেত্রে আপনি যদি আমাকে একটু সমস্যার সমাধান দিন, কি করতে হবে? না মাধুরী দেবী, আপনি সঙ্গে থাকুন, ম্যাডাম অনেক কিছু জানবেন আপনার কাছ থেকে। 2 বছরের বাচ্চা কনস্টিপেশনে ভুগছেন। আচ্ছা, এটা কি ওর প্রায়ই এরকম হচ্ছে, না রিসেন্টলি আপনি দেখেছেন, না প্রথম থেকে এরকম? না না, প্রথম থেকেই এরকম হচ্ছে। আচ্ছা। যদি মানে এরকম একটা সমস্যা ছিল যে ওর ধরেন যে 1 বছর আগে একটা লুজ মোশন হয়েছিল। হুম। তো সেখানে ওষুধ খাওয়ার পর থেকে ওর যে একটা হয় আসতো, সেটা না না না। ক্লিয়ার হয়, আসতো। আচ্ছা আচ্ছা, সেই আর কি। ঠিক আছে। ঠিক আছে, চলুন আপনি সঙ্গে থাকুন মাধুরী দেবী, সঙ্গে থাকুন। না Okay, এই okay. এই যে লুজ মোশন হয়েছে তারপর থেকে ওষুধ খেয়ে মানে কনস্টিপেশন হয়ে গেছে, এই ধারণাটা ভুল, এরকম Okay. হয় না কখনো। সেটা ম্যাক্সিমাম, আমি প্রথমেই বলেছিলাম, ফাংশনাল কনস্টিপেশন এই বয়সে বাচ্চাদের প্রচুর থাকে, 90% কেসে আমরা দেখছি এরকম। ঠিক আছে। আর যদি বাচ্চার রেড ফ্ল্যাগ সাইন্স কতগুলি থাকে, যেমন বাচ্চার পেট ফুলে যাচ্ছে, বমি হচ্ছে, একদমই 2 দিন 3 দিন ধরে বাচ্চা করছে না, Okay. শারীরিকভাবে বাচ্চা একটু ডাল আছে, অ্যাক্টিভিটি কম আছে, বা রাতে বাচ্চার পেটে ব্যথা হচ্ছে, রাতের বেলা ঘুম হচ্ছে না, এরকম কিছু যদি রেড ফ্ল্যাগ সাইন্স থাকে তাহলে আপনি নিশ্চয়ই ডক্টরের সাথে যোগাযোগ করুন। ওকে, আদারওয়াইজ যেটা আমি বলছি, বাচ্চার যে বাউল হ্যাবিটটাকে রেগুলারাইজ করুন, যেটা আমি সকালে বলেছি, যে সকালে উঠে বাচ্চাকে বসান, প্লেফুল নিয়ে 3-4 বার ওকে বসান, নিয়ে খেলার 2 ছলে বছরের নিয়ে বাচ্চা খেলার চলে নিয়ে ওকে বসান, প্লাস খাওয়া দাওয়ার মধ্যে ফাইবার এবং জলের পরিমাণ বাড়ান। তারপরেও যদি না হয় তাহলে আমাদের কাছে ল্যাক্সেটিভস আছে, একদম মানে যার সাইড এফেক্ট অনেক কম, বাচ্চাদের আমরা যেটা প্রেসক্রাইব করে থাকি, ওটা দিয়ে আমরা প্রথমে ডিসইনফেকশন করি, মানে খুব জমে আছে এরকম যদি হয় তাহলে আমরা বাউলটাকে ক্লিয়ার করি, তারপর একটা আমরা মেনটেনেন্স থেরাপি চালাই, মানে 3 মাসের জন্য আমরা একটা অল্প ডোজে চালাই। তো চালালে অনেক সময় বাচ্চা তখন রেগুলারাইজ হয়ে যায়। ঠিক আছে। লাস্টলি একটা আমি জিনিস বলবো, আপনারা লক্ষ্য রাখুন বাচ্চার সার্বিক বিকাশের জন্য মেন্টাল বিকাশটা কীরকম, কারণ কখনো কখনো থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম থাকে, যে থাইরয়েডের পরিমাণ কম, সেটা হয়তো বা ছোটোবেলায় বোঝা যাচ্ছে না। কনস্টিপেশন, রেগুলার কনস্টিপেশন কিন্তু তার একটা লক্ষণ আছে। ঠিক আছে। তো ওটা ডাক্তারের কাছে গেলে আমি আরও কয়েকটা হিস্ট্রি নিলে হয়তো বা আমরা একটা টেস্ট করে এটা আমরা রুল আউট করতে পারি। ঠিক আছে। বাট এই প্রবলেমটা যেটা কনস্টিপেশন, এটা খুব কমন, 100টা বাচ্চার মধ্যে 80টা বাচ্চার মধ্যেই এরকম হয়, 80% বাচ্চার ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো ওটা ভয়ের, এই মুহূর্তে প্যানিক করার মতো কিছু নেই। কোনো কারণ নেই। ওকে, চলুন চলুন এবার দেখি আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো, হ্যাঁ স্যার, আমার নাম সঞ্চিতা রায়। সঞ্চিত, বলুন সঞ্চিতা দেবী। আমার নাম সঞ্চিতা রায়। আমার ওর মাঝে প্রায় পায়ের ব্যথা। হ্যাঁ, সঞ্চিতা দেবী, আপনাকে একটু বলি, আপনি একটু টিভি সেট থেকে দূরে আসুন, আর ফোনটাকে একটু দূরে রেখে কথা বলুন, আপনার কথাগুলো কেমন ফেটে যাচ্ছে, আর একটু আস্তে বলুন। হ্যাঁ বলুন, বলুন কি জানতে চাইছেন। হ্যাঁ, আমার ছেলে অবস্থা, ওর 5 বছর, হ্যাঁ। ও প্রায় মাঝে মধ্যে বলে কি পায়ে ব্যথা, পায়ে ব্যথা। ওকে, হ্যাঁ, পায়ের কোন জায়গাটায় ব্যথা হয়? হাঁটুর নিচে মাসলগুলোতে? মানে পিছন চাপটা। ঘোরাটি। আচ্ছা, এটা ব্যথাটা কি ম্যাক্সিমাম রাতের সময় হয়? হ্যাঁ, প্রায় রাতের হয়। আর আপনি এমনি ওর খেলাধুলা, চলাফেরার মধ্যে কোনো সমস্যা আছে? না, এমনি কোনো রাতের বেলা, হ্যাঁ, টিপে দিলে আরাম পায়, তাই তো? টিপে দিলে আরাম পায়। আচ্ছা। চলুন, এটা
বাচ্চাদের বড়দের বেশি শোনা যায় এটা আমরা না এটা বাচ্চাদের arthritis- মধ্যে খুবই কমন একটা কোশ্চেন। হ্যাঁ। মোস্টলি 5 বছরের বাচ্চাদের এটা আমরা গ্রোয়িং লেগ পেন বলি, আচ্ছা। ঠিক আছে? তো বাচ্চাদের যখন লেংথ বাড়তে থাকে বা একটু গ্রোথ হয়, তখন আমাদের যে মাসলস অ্যান্ড লিগামেন্টস এগুলি থাকে, তো ওর মধ্যে একটা স্ট্রেচিং হয়, তার থেকে এই পেনটা হয়। ইনফ্যাক্ট আমার নিজেরও হতো, এবং আমার মা বাবা খুব এ নিয়ে মানে চিন্তিত থাকতেন। আচ্ছা তো আমি এই জন্য ওনাকে জিজ্ঞেস করেছি পার্টিকুলার কোশ্চেন যে রাতের বেলা বেশি হচ্ছে এবং বাচ্চার অন্যান্য কোনো সমস্যা নেই, অন্য সময় বাচ্চা খেলাধুলা করছে এটা। এখন যদি আর্থ্রাইটিক কোনো প্লেন হতো বা কোনো সিরিয়াস ডিজিজ হতো, সেটা সারাদিনই কিন্তু হতো। প্রতিটা সময়ই বাচ্চার অসুবিধা হবে, পার্টিকুলার একদিন দুদিন হচ্ছে ওরকম হওয়ার চান্সেসটা কম। আচ্ছা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা বয়সের সাথে সাথে কমে যায়। যাবে। গ্রোয়িং লেগ পেন যতটা ও যখন লম্বা হতে থাকবে, ছাড়বে, তখন এই ব্যথাটা করবে ওর, ঠিক আছে? ওই সময় আমরা কি বলি, বাচ্চা যখন ঘুমোবে পাটা একটু উপর দিকে রেখে একটু বালিশ বা একটু কমফোর্টেবল পজিশনে রেখে একটু ম্যাসাজ করে দেওয়া, ওটা রাখি। তবে যদি এটা কন্টিনিউয়াস হয় আর বাচ্চার শরীরে রক্তের কমি থাকে বা অন্যান্য সমস্যা কিছু হয়, তাহলে একবার আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করুন। হ্যাঁ, consult এটা করে গ্রোয়িং নিন। পেন বলতে মানে এই বয়স বাড়ার সাথে সাথে যে গ্রোয়িং শরীরে লেগ পেন, সবকিছু হচ্ছে। এক্স্যাক্টলি, কারণ এটার কেউ জানে না এখনো। এটা পস্টুলেট করা হয়, কিন্তু এটা হার্মলেস। Okay, হার্মলেস মানে খেলাধুলা করলে এটার জন্য কোনো ক্ষতি না কোনো কিছুতে কোনো, এটা সবার হবে এরকম কোনো ব্যাপার না। কমন থিং। ওকে, চলুন, খুব বেশি সময় আমাদের হাতে নেই, আমরা দেখি আমাদের সঙ্গে টেলিফোনে আর কে আছেন আজকে শেষ বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? খুব সময় কম আমাদের হাতে। হ্যাঁ, ওই আমার বাচ্চা আর কি 14 বছর। 14 বছর, হ্যাঁ। হ্যাঁ, মানে সবসময় একটা সবজি থাকে। সবসময় সর্দি থাকে। ওকে, চলুন, নাক- আপনি সঙ্গে থাকুন ম্যাডাম। এটাও একটা কমন প্রবলেম, এই অনেকেই বলেন যে সবসময় সারা বছর সর্দি লেগে থাকে। ওর নাক বন্ধ হয়ে থাকে কি? নাক বন্ধ হয়ে থাকে সকালে উঠলে, না, কোল্ডের অ্যালার্জি? উনি নেই বোধহয় আমাদের সঙ্গে টেলিফোনে ডিসকানেক্ট। আচ্ছা ঠিক আছে। তো ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে, হয়তো ওনার অ্যালার্জিক রাইনাইটিস আছে, যেটা কোল্ড অ্যালার্জি হলে শীতকালে এরকম হয়, বেড়ে যায়। এটার জন্য নাক বন্ধ হয়ে থাকবে সকালের দিকে, বা রাতে টেম্পারেচারটা যখন ফল করবে তখন হবে। দিনের বেলায় আবার যখন রৌদ্র উঠবে ঠিক হয়ে যাবে। তো ওর জন্য আমাদের একটা টপিক্যাল স্টেরয়েড আমরা নেজাল স্প্রে কন্টিনিউ করতে বলি, করলে তাতে খুব ভালো আরাম পাওয়া যায়। ওকে, চলুন ম্যাডাম, আমাদের কাছে সময় নেই, শেষ কিছুক্ষণ আছে, 30 সেকেন্ড আপনার কাছ থেকে সময় নেব। জাস্ট সবার জন্য কি পরামর্শ থাকবে এই মরশুমে, এই করোনার আবহে কিভাবে ছোটরা ভালো থাকবে, সবাইকে যদি একটু বলেন। যেটা আমি বলবো যে এগেন আপনি যেটা বলেছিলেন SMS, ওটা মেনটেন করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এবং বাচ্চারা যদি মাস্ক না পরতে পারে, কারণ ওরা খেলাচলে নাই পড়তে পারে, আপনারা নিজেরা মেনটেন করুন সেটা। আর বাচ্চাকে ভালো করে খাওয়ান, ইমিউনিটি, খাদ্য গুণ সম্পূর্ণ যেসব খাওয়ার ওগুলি দিন। এবং আপনার কোনো সমস্যা হলে, জ্বর সর্দি কাশি যেটাই হোক, এটা নিয়ে ঘরে বসে থাকবেন না, আগে থেকেই নিয়ে দেখান, আগে থেকে নিয়ে কনসালটেশন করুন রোগটা বাড়ার আগে। ঠিক, একদম গাঢ় করে ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ হয় না, আগে থেকেই প্রিকশন নেওয়া ভালো, প্রিভেন্ট করা ভালো। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ, আজ সময় দিলেন আপনি আমাদের, অনেক কিছু জানলাম, অনেক বন্ধুরা অনেক কিছু জানলেন। তবে আরো একদিন নিশ্চয়ই আপনাকে চাইবো আমাদের শুরুতে। আজকের জন্য অসংখ্য নমস্কার সবাইকে। দর্শক বন্ধুরা, ছোটদের সুস্থ রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমি শুরুতেই বলছিলাম। কিন্তু যদি আমরা একটু খেয়াল রাখি বাচ্চাদের, অন্যভাবে নিজেদের মতো করে না ভেবে বাচ্চাটাকে বাচ্চার মতো করে বড় হতে দিই, এবং আমরা খেয়াল রাখি ওরা কীভাবে সুস্থ থাকবে, তাহলে ওদের ভবিষ্যৎটা হয়তো সুস্থ হবে এবং বিভিন্ন রোগ মুক্ত থাকবে। তো আগামী বৃহস্পতিবার দিন হয়তো একজন MD-কে নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মাস্ক পরতে ভুলবেন না, হাত ধুতে ভুলবেন না, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন রাখতে ভুলবেন না। নমস্কার, শুভরাত্রি।